সাইমন ধীরে ধীরে উঠে গেল। সবাই নিচে, সাদাফ ভাইয়া এখন নূরের রুমে। বোমা ফাটালেও বের হবে না, এই ফাঁকে যাই একটু রিমার সাথে দেখা করে আসি। মনে মনে ভাবল সাইমন। রিমা পড়ালেখা করছিল, তাই ধীরে ধীরে উঠে গিয়ে রিমার ঘরের সামনে গিয়ে দেখল দরজা চাপানো। রিমা স্কেল দিয়ে পেন্সিল দিয়ে কিছু একটা ড্র করছে টেবিলে। সাইমন ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই রিমা তাকিয়ে দেখল সাইমন। রিমা বলল, কি হলো, তুমি এই ঘরে কেন? তোমাকে না বলেছি যখন তখন আমার কাছে আসবে না? সাইমন বলল, ইস, বললেই হলো। আমি আমার বউয়ের কাছে আসব না? কে আসবে আমাকে আটকাতে শুনি? আমি কি আর কাউরে ডরাই ভাঙতে পারি লোহার কড়াই? রিমা মুচকি হেসে বলল, হঠাৎ এত সাহস? এমনিতে পা টিপে টিপে আসো, আজকে যে খুব সাহস নিয়ে আসলে। সাইমন বলল, সাদাফ ভাই এসেছে নূরের রুমে। নিচে সবাই আছে, এরপর উপরে এরা কেউ আসবে না। যেহেতু উপরে সাদাফ আছে, এই সুযোগে আমিও একটু এসেছি। সাদাফও নূরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলল এই মুহূর্তে মেয়েটি? সাদাফ ভাই, নাকে ফুল কিনে দিন। ঠিক আছে, নাকে ফুল লাগবে তাই বলে সাদাফ ভাই কেন লাগাতে হলো? নূরকে সাথে সাথে ছোট্ট একটি ধমক দিয়ে বলল, তুই কি সবসময় আমাকে সাদাফ ভাই বলে ডাকবি? নূর লজ্জা পেয়ে গেল, মাথা নিচু করে বলল, অভ্যাস হয়ে গেছে, পরিবর্তন করতে পারি না। কিনে দিবেন নাকের ফুলটা? সাদাফ বলল, নাকের ফুল দিয়ে কি করবি? তোর তো না ফুটো করা নেই। নূর বলল, আমি দেখেছি সব বিবাহিত মেয়েদের তাদের জামাইরা নাকের ফুল দেয়, সে নাকে ফুল পরে দেখতে অনেক সুন্দর লাগে। আমারও চাই। সাদাফ বলল, তাই তুইও চাস তোকে বিবাহিত লাগুক? বিবাহিত লাগার নাকে ফুল ছাড়া আরও অনেক উপায় আছে, সেগুলো সম্পর্কে কি ধারণা তোর? নূর অবাক হয়ে গেল, ভাবল অন্য আর কি উপায় আছে? সাদাফ মুচকি মুচকি হাসল। নূরকে বলল, নিজে নিজে চিন্তা কর, আর কি কি হলে বিবাহিত দেখা যায়। নূর কোন কিছুই চিন্তা করতে পারছে না। ও তো পরিবর্তনের মধ্যে মেয়েদের শুধু নাকে ফুলটাই পরতে দেখে। কানের গলার হাত তো আগে থেকেই পরে থাকে মানুষ। সাদাফ ঘোর লাগা কণ্ঠে নূরের দিকে তাকিয়ে বলল, আর কতদিন বাকি? নূরের দিকে শুধু চোখে তাকিয়ে দুষ্টু দুষ্ট হাসল সাদাফ। নূর অনেকক্ষণ বোঝার চেষ্টা করল সাদাফ ভাই আসলে কিসের কথা বলেছে। হঠাৎ করে যেন নূরের মনে পড়ল কিছু একটা, সাথে সাথে লজ্জায় নূর দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল। সাদাফ সশব্দে হেসে দিল। নূরের লজ্জা পাওয়া দেখে তারপর হাসি থামিয়ে দূরত্ব আরেকটু ঘুচিয়ে আনল। আরেকটু কাছে এসে বসে দুই হাত দিয়ে নূরের হাত দুটো মুখ থেকে নামিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, লজ্জাগুলো জমিয়ে রাখিস, একবারে ভেঙে দিব। পরম যত্নে ও ভালোবাসার সাথে নিষ্ঠার সাথে ভেঙে দিব। কথাগুলো শুনেই নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। সাদাফ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। অদ্ভুত সুন্দর লাগছে আজকে নূরকে, যেন বউ বউ লাগছে। সাদাফের বুকের ভিতরটা ধীরে ধীরে কম্পন শুরু হলো। কবে আসবে সেদিন, যেদিন নূরকে এই বুকের মাঝখানে রেখে নূরের লজ্জাটুকু ভেঙে দিতে পারবে। নূরকে যত্নের সাথে নিজের বুকে রাখতে পারবে। ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ফেলতে পারবে নূরকে। কবে আসবে সেদিন? নূরের দিকে তাকিয়ে থেকে এই কথাগুলো ভাবছে সাদাফ। এদিকে সাইমন এখনো দাঁড়িয়ে আছে রিমার রুমে। হঠাৎ করে নিচ থেকে নওরিন আফরোজের গলা পাওয়া গেল। উপর থেকে সাদাফ, সাইমন, রিমা এবং নূরকে ডাকছে ডিনার করার জন্য। রিমা তড়িঘড়ি করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। বলল, বলেছিলাম এই রুমে এসো না, এখন বের হওয়ার সময় যদি না কেউ দেখে তোমার কি অবস্থা হবে? আমাকে তো বকবেই, তোমাকেও বকবে এবার। সাইমন লজ্জা পাচ্ছে এখন রুম থেকে বের হতে, যদি বড় আম্মু দেখে ফেলে তাহলে কি অবস্থা হবে। সাইমন রিমাকে বলল, তুই আগে দরজা খুলে বের হ, দেখ কেউ আছে কিনা, পরে আমি বের হই। রিমা তাই করল। দরজা খুলে আগে এদিক ওদিক তাকালো, দেখল কেউ নেই, বের হয়ে গেল। যাওয়ার সময় ইশারা করে গেলে 1 মিনিট পরে বের হতে। সাইমন এভাবে দাঁড়িয়ে রইল, 1 মিনিট হতেই দরজা খুলে বের হবে। ঠিক এমন সময় সাদাফ নূরের সামনে পড়ল। সাইমন। সাদাফ জানতে চাইল, তুই এই রুমে কেন? সাইমন বলল, না, একটা কাজে এসেছিলাম, রিমাকে ডাকতে দেখি রিমা নেই তাই বের হয়ে যাচ্ছি। মনে মনে বলল, তুমি যে আমার বোনের রুমের থেকে বের হলে কিছু বলছি? সাদাফ বলল, তাহলে চল নিচে খেতে যাব, আজকে সবাই একসাথে খাবো। খাবার টেবিলটা আজ যেন পরিপূর্ণ মনে হচ্ছে। সবার মুখে তৃপ্তির হাসি। কেউ মুখ ফুটে বলুক আর না বলুক, আজ সবাই খুশি। আজ সব সাদাফের পছন্দের রান্না করা হয়েছে। ফজলুর রহমান সাদাফের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করলেন, অফিসের ঝামেলাটা মিটমাট হয়ে গেলেই সাদাফের সাথে খোলাখুলি কথা বলবে। সাদাফ কি সিদ্ধান্ত নেয় তার উপরে ডিপেন্ড করছে ওনার পরবর্তী সিদ্ধান্ত। নওরিন আফরোজ বললেন, আজ থেকে যা সাদাফ, অনেক রাত হয়েছে। আজকে যাওয়ার দরকার নেই। সাদা বলল, মা যেতে হবে, আবার সকাল সকাল অফিসে যেতে হবে।
কাল আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই আজকে থাকব না। সামিহা বেগম বললেন, স্পষ্ট করে বললেই হয় তুই থাকবি না। না হলে সকাল সকাল তো এখান থেকেও যেতে পারিস। সাদাফ চুপ করে রইল। নূর কোন কথা বলছে না, শুধু সবার কথা শুনছে। সাদাফ হঠাৎ মুখ তুলে বলল, যেদিন কারো সাহায্য ছাড়া নিজের যোগ্যতায় কিছু করে দেখাতে পারবো সেদিন আমি এই বাড়িতে ফিরব, এর আগে না। ফজলুর রহমানের বুকটা ধক করে উঠল সাদাফের কথাগুলো শুনে। হ্যাঁ, সেদিন উনি তো বলেছিলেন বাপ চাচাদের হাতের ছায়া থেকে বের হয়ে পারলে কিছু করে দেখাক। সেদিন কথাগুলো রাগের বসে বলেছিলেন, তার মানে তো এই নয় ছেলেটাকে দিনের পর দিন মাসের পর মাস বাইরে রাখবে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে ড্রয়িং রুমে বসল সাদাফ। মাথা ব্যথা ছিল সন্ধ্যা থেকেই। সামিহা বেগম কফি তৈরি করছে, বলল কফিটা খেয়ে তারপরে যেতে। তাই সাদাফ বসল। এদিকে হুমায়ুন রহমান বললেন, আমার সাথে আয়, তোর সাথে একটু কথা আছে। সাদাফ উঠে গেল হুমায়ুন রহমানের সাথে। ফজলুর রহমান তাকিয়ে রইলেন। ফজলুর রহমানের ও যে কথা আছে সাদাফের সাথে, তবে আজকে বলবে না। আগামীকাল অফিসে ঝামেলাটা শেষ হোক। একদিনের ছেলেটাকে এত টেনশন দিতে চাচ্ছে না। অন্য রুমের বেকনিতে দাঁড়ালেন হুমায়ুন রহমান ও সাদাফ। সাদাফ চোখের ইশারায় জানতে চাইল কি হয়েছে। হুমায়ুন রহমান হঠাৎ করে সাদাফের গালে হাত দিয়ে বলল, সরি, আমার বাবাটাকে আমি মেরেছিলাম। তুই তো শুধু গালে ব্যথা পেয়েছিস, এই 3-4 দিন ধরে আমি তো রাতভর ঘুমাতে পারিনি। কি করে আমি তোর গালের মধ্যে এভাবে মারলাম ভেবেই আমার কলিজা কেঁপে ওঠে। বাবার উপরে রাগ হয়েছে অনেক? জানতে চাইল হুমায়ুন রহমান। সাদাফ মুচকি হাসল। হেসে বাবাকে জড়িয়ে ধরে বলল, না, রাগ হয়নি। আমি জানি তুমি আমাকে কেন মেয়ে তারা চিহ্নেছ। হুমায়ুন রহমান সাদাফের দিকে তাকিয়ে বললেন, তাহলে বাড়িতে চলে আয়, আমার একটুও ভালো লাগে না আমার ছেলেটা বাহিরে এভাবে থাকে এটা ভেবেই। কারো কাছে কিছু প্রমাণ করতে হবে না, যা আমার তা সবকিছু আমার ছেলের। আমার ছেলে আমার একমাত্র উত্তরাধিকারী। সাদাফ বলল, না বাবা, একটু ধৈর্য ধরো। বেশি দিন লাগবে না। তুমি তোমার ছেলেকে এতটা অকর্মণ্য মনে করো না। খুব দ্রুতই আমি নিজেকে প্রমাণ করব, একটু ধৈর্য ধরো আর তোমার ভাইকে বুঝাও। হুমায়ুন রহমান অবাক হয়ে জানতে চাইলেন, কি বুঝাবো? সাদাফ চোখ দিয়ে ইশারা করছে। হুমায়ুন রহমান কিছুই বুঝতে পারছে না। বিরক্ত হয়ে সাদাফ বলল, বিয়ে করেছি কয়দিন হলো, এখনো বাসর রাত করতে পারলাম না। তোমার ভাইকে বুঝাও সহজে রাজি হয়ে যেতে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। হুমায়ুন রহমান অবাক চোখে তাকালেন ছেলের দিকে। এত সিরিয়াস কনভারসেশন এর মধ্যেও ছেলের মুখ দিয়ে এসব কথা। তারপর চোখ রাঙিয়ে বললেন, একটু লজ্জা শরম কর, বাপ হই তোর। এসব কথা কেউ বাপকে বলে? কিছু তো নিজের মধ্যে চেপে রাখতে পারিস নাকি? সাদাফ মুচকি হেসে ঘুরে বেলকনি থেকে ড্রয়িং রুমের দিকে যেতে যেতে বলল, পারছি না আর কিছু চেপে রাখতে। পারছি না, তাই তাড়াতাড়ি তোমার ভাইকে বুঝাও, না হলে কিন্তু তুলে নিয়ে যাব তোমার মেয়েকে। হুমায়ুন রহমান অবাক হয়ে চেয়ে রইলেন ছেলের দিকে। তবে মনে মনে খুশি, ছেলেটা আগের মতো নর্মাল হয়ে গেছে। আবার আগের মতো হয়েছে, চঞ্চলতা ও দুষ্টুমিতে ভরা। উনি এই সাদাফকেই চায়। হাসি খুশি সাদাফ। মনে মনে ঠিক করে নিলেন এবার ফজলুরের সাথে কথা বলবে, আর ফজলুর কি লুকাচ্ছে তাও জানতে হবে। উনিও বেলকনি থেকে ধীরে ধীরে ড্রয়িং রুমে এসে বসলেন। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, আজকে তাহলে আসি, অনেক দেরি হয়ে গেছে। আর নূর, উপরে যা, যেয়ে রেস্ট কর। আর এত উঠানামা করবি না। নূর লজ্জা পাচ্ছে বাবাদের সামনে, সবার সামনে নূরের সাথে এভাবে কথা বলায়। তাই নূর চুপ করে রইল, শুধু মাথা নিচু করে বলল, ঠিক আছে। সাদাফ উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে নওরিন আফরোজ ও সামিহা বেগমকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলল, এখন যাচ্ছি, আর নূরের দিকে খেয়াল রেখো, ব্যথা হলে ও কিন্তু বলবে না, চেপে থাকবে, তাই অবশ্যই তোমরা নিজে থেকে বারবার জিজ্ঞেস করবে ওকে। সামিহা বেগম সন্তুষ্ট চিত্তে তাকিয়ে রইলেন সাদাফের দিকে। কতটুকু কেয়ার করে নূরের, অথচ নূরের বাবা না জানি কিসের গোধরে বসে আছেন। মনে মনে ভাবলেন সামিহা বেগম। ফজলুর রহমান শুনছিলেন সব কথাই। উনিও জানেন নূরের প্রতি সাদাফের অনেক চিন্তা, অনেক কনসার্ন, কিন্তু উনার মনে ভয়, নূর কখনো মা হতে পারবে না। এই কথাটি শুনেও কি এই ভালোবাসা, এই কনসার্ন, এই চিন্তা থাকবে, নাকি পরিবর্তন হয়ে যাবে? সাদাফ পরিবর্তন হয়ে গেলে যে আমার নূর সহ্য করতে পারবে না। মনে মনে কথাগুলো ভাবলেন ফজলুর রহমান। সবার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় নূরের দিকে শুধু একবার তাকালো সাদাফ। এখন আর আলাদা করে নূরের সাথে কথা বলার সময় বা সুযোগ নেই। কিন্তু লক্ষ্য করল নূরের মন খারাপ। এই মুহূর্তে কিছু করার নেই, তাই চুপচাপ বের হয়ে গেল। নূরের কেন যেন খারাপ লাগছে, সাদাফ ভাই চলে যাচ্ছে তাই। কি হতো যদি এখানে থেকে যেত আজ? সবকিছুতে একটু বেশি বেশি ওনার। না, নূরের একটু না, অনেক রাগ হলো।
কথা বলবে না এই লোকের সাথে নূর বলেছিল আজকে থেকে যেতে, কিন্তু লোকটি কথা শুনেনি, তাই নূর চুপচাপ বসে রইল। সাদাফ বুঝতে পেরেছে নূরের অভিমান, তাই মনে মনে ঠিক করেছে বাসায় গিয়ে ফোন করেই বেগম সাহেবার রাগ ভাঙ্গাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সাদাফ বেরিয়ে গেলে ড্রয়িং রুমে বসল সবাই। নওরিন আফরোজ এবং শামিহা বেগম একজন আরেকজনের সাথে কথা বলছেন। নওরিন আফরোজ আর চোখে বারবার খেয়াল করছে সাইমন ও রিমাকে। আলটিমেটাম দিয়েছিল বাড়িতে দুজন লুকিয়ে লুকিয়ে কথা বলবি না, তাই বোঝার চেষ্টা করছেন ওনার কথা শুনেছে নাকি শুনেনি। আজকে আবার কথা বলবে সাইমনের সাথে। সাইমন কি বলে কি ভাবে সেটিও বুঝতে হবে, তারপরে উনি চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবে। নওরিন আফরোজ যে আর চোখে সাইমনকে একটু পরপর খেয়াল করছে এটি সাইমনও বুঝতে পারল। ভিতরে ভিতরে শুকনো ঢোক গিলছে বারবার, সাইমন না জানি বড় আম্মু কি জিজ্ঞেস করবে, সাইমন কি উত্তর দিবে মনে মনে ভয় পাচ্ছে। এদিকে শামিহা বেগম নূরের দিকে তাকিয়ে বলল, উপরে চল, ওষুধগুলো খাইয়ে ঘুম পাড়িয়ে দেই, তারপর চুপটি করে ঘুমিয়ে থাকবি। আজকে অনেক হাঁটাচলা করেছিস, রেস্ট নিতে হবে, চল। নূর চুপচাপ উঠে গেল। উঠে সিঁড়ি বেয়ে উপরের দিকে গেল নিজ রুমে। ফজলুর রহমান ক্ষণে ক্ষণে শুধু বারবার নূরের দিকে তাকিয়ে থাকে। ভিতর থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এল ফজলুর রহমানের। হুমায়ুন রহমান এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ফজলুর রহমানের দিকে। দৃষ্টি অনুসরণ করে দেখলেন উনি নূরের দিকে তাকিয়ে আছে। সকাল সকাল অফিসে এসেছে সাদাফ, সাথে এসেছে হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান। আজ কিছু একটা হবে হুমায়ুন রহমান জানে। আর আজকেই বায়ারদের কারণ দর্শানোর শেষ দিন। আজকেই তাদের নোটিশের উত্তর দিতে হবে। এক মন ঘাবড়াচ্ছে, অন্য মনে ভাবছে সাদাফ বুঝে শুনে যা করার করছে, অবশ্যই ভালো কিছু হবে। ফজলুর রহমানেরও একটু টেনশন হচ্ছে কি হবে ভেবে। সাদাফ কিছুই শেয়ার করেনি, শুধু বলেছে দেখতে থাকো। ঠিক এমন সময় সাদাফের মোবাইলে ফোন আসলো। নারী ও শিশু শ্রম বন্ধের যে মন্ত্রণালয় রয়েছে সেখান এবং সাথে জাতিসংঘের একটি টিম থেকে ফোন আসলো সাদাফের ফোনে। নীলা রহমান। সাদাফ বলল, আপনাদেরকে যে ভিডিও ফুটেজটি পাঠানো হয়েছে তা একদম লিগেল এবং অথেন্টিক, প্রয়োজনে পরীক্ষা করে দেখতে পারেন। কোন প্রতিষ্ঠানের আমরা ইনফরমেশন দিয়ে দিব বাকিটা আপনারা স্বচক্ষে দেখতে পারবেন। ফোনের ওপাশ থেকে লোকটি বলে উঠল, যদি আপনার পাঠানো ভিডিও ফুটেজটি অথেন্টিক হয় তাহলে আমরা নিজেরাই সেখানে যাব, আর কিছু বলতে হবে না। যেভাবে শিশুদের উপরে নির্যাতন করে শিশুশ্রম করানো হচ্ছে এটি অবশ্যই আইনত দণ্ডনীয় অপরাধ, এবং এটা যদি ফ্ল্যাশ হয়ে যায় অবশ্যই উনার বায়াররা উনার সাথে কন্ট্রাক্ট বাতিল করবে এবং উনাদেরকে শাস্তি আওতায় আনা হবে। সাদাফ ফোন কেটে দিয়ে অপেক্ষা করতে লাগল। আর মাত্র ঘণ্টাখানেকের মধ্যে সাজিদের ফোন নিশ্চয়ই চলে আসবে। এর মধ্যেই যা করার করতে হবে। সাদাফের বুকের ভিতর ধুক ধুক করছে, চুপচাপ বসে রইল। বাবা বা বড় বাবা কাউকে দেখাতে চাইল না। চুপচাপ মাথা নিচু করে শুধু অপেক্ষা করতে থাকল। ঠিক ঘণ্টাখানেক বাদে ফোন আসলো সাজিদের নাম্বারে। ফোনের ওপাশ থেকে কি বলল বুঝা গেল না। সাদাফ শুরু বলল, এখনো সময় আছে, তুই নিজে স্বীকার করবি এটা তোর দোষের কারণে হয়েছে। তাহলে তোর বিরুদ্ধে অ্যাকশন, শুধু আমার অফিস থেকে চাকরিচ্যুত হবি বা কিছু টাকা জরিমানা, কিন্তু আমার অফিসে আমার বায়ারদের সাথে চুক্তি ক্যান্সেল হবে না। নিজের দোষ নিজের দায় নিজের ঘাড়ে নিবি, এতে তো এত অনুরোধ করার কিছু নেই। আর তুই বুঝতে পারছিস যদি না করিস তাহলে 1 ঘন্টার মধ্যে তোর কি হতে পারে। সাজিদ এখনো বিশ্বাস করতে পারছে না সাদাফের পাঠানো ভিডিও ফুটেজটি সত্য নাকি মিথ্যা। তাই বলল, যা করার করে নিস। এটা অবশ্যই কোন অথেন্টিক ভিডিও না, আমি তোকে দেখে নিব। বলেই ফোন কেটে দিয়ে সাজিদ ফোন দিল সাজিদের বাবা আমজাদ আহমেদকে। আমজাদ আহমেদের কপাল ঘেমে উঠছে বারবার। এই মুহূর্তে সাজিদের ফোন পেয়ে ফোন রিসিভ করে বলল, হ্যালো। সাজিদ ব্যগ্র কণ্ঠে বাবার কাছে জানতে চাইল কি হয়েছে। আমজাদ আহমেদ দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, জানি না কিভাবে কি হলো, কিভাবে যেন ভিডিও ফুটেজ লিক হয়েছে, লিগেল এইড পর্যন্ত চলে গেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শিশুশ্রম বন্ধের জন্য সরাসরি অভিযান দিয়েছে। ভিডিওর সাথে যদি সচক্ষে সমস্ত প্রমাণ পেয়ে যায় তাহলে আমার এই ব্যবসা বন্ধ তো হবে, তার উপরে বায়াররা আমার সমস্ত চুক্তি ক্যান্সেল করবে। এতে গার্মেন্টস ব্যবসার আড়ালে যে আমার ইনভয়েস ও ওভার ভয়েস এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আছে সবকিছু বাতিল হয়ে যাবে। কোটি কোটি টাকা জরিমানা হবে। আমি বুঝতে পারছি না কিভাবে হলো, কি থেকে কি হয়ে গেল। সাজিদ শুকনো ঢোক গিলল। ব্যক্তিগত দুশ্মনির জন্য কি বাবাকে এত বড় ক্ষতি মুখে ফেলে দিল সাজিদ। ভয় বাবার কাছে কিছুই বলল না, শুধু জিজ্ঞেস করল, তোমার এত সিকিউরিটি দেওয়া সবকিছু তাহলে কিভাবে যে কেউ একজন ভিডিও ফুটেজ বের করতে পারে। জানি না, আমি কিছু জানি না। তবে শুধু এতটুকু জানি কোন বিদেশি কোন হাইলি এক্সপার্ট প্রফেশনাল দিয়ে করানো হয়েছে।
বাংলাদেশি কারো পক্ষে সম্ভব না, কারণ বাংলাদেশের সবচাইতে বড় যারা সিকিউরিটিজ এক্সপার্ট আছে আমি তাদের দিয়েই সিকিউরিটি মেইনটেইন করাই। সাজিদ বাবার সাথে কথা বলে ফোন রাখল। 2 মিনিট চিন্তা করল, করে আবার সাদাফকে ফোন দিল। সাজিদের ফোন দেখে সাদাফ এবার মুচকি হাসল। মাথাটা চেয়ারে এলিয়ে দিয়ে রিল্যাক্স হয়ে ফোন রিসিভ করল। সাদাফ ফোন ধরে বলল, হ্যালো। ওপাশ থেকে সাজিদ বলল, ঠিক আছে, আমি বায়ারদের কাছে স্বীকার করে নিব আমার গাফলতির জন্য এরকম হয়েছে। কারণ এটা স্বীকার করলে আমার কোন জেল জরিমানা হবে না, তোর অফিস থেকে আমার চাকরিটা হারাবো। জরিমানা যা লাগে দিব, আমার বাবার অফিসের রেট বন্ধ কর। আমি জানি যে লোক তুই পাঠিয়েছিস মন্ত্রণালয় থেকে, উনি তোর সাথে লোক, তোর সাথে আমেরিকায় লেখাপড়া করেছে। সবকিছু আমার জানা আছে। সাদাফ বলল, এই মুহূর্তে রেট দেওয়া বন্ধ হবে না, অভিযানের মতো চলবে। তারা তদন্ত করবে, রিপোর্টও আসবে। রিপোর্ট কি আসবে সেটা ডিপেন্ড করে তুই আজকে বায়ারদের সরাসরি আমার অফিসে এসে কি উত্তর দিস। বায়ারদের সাথে তুই ডিল করবি। যেহেতু তুই প্রোডাকশনে ছিলি, তাদের সাথে ডিল করে শিপমেন্ট ক্যান্সেল হবে, সেই জরিমানা তুই আমাদেরকে দিবি। এবং তাদের সাথে আমাদের চুক্তি যেন ক্যান্সেল না হয়, তার জন্য যেভাবে যা করণীয় সেটি তুই করবি। আই প্রমিস, তোর পারফরমেন্সে যদি আমি খুশি হই তাহলে তোর অফিসে যে প্রতিবেদন জমা হবে সেই প্রতিবেদনও তুই খুশি হবি। দাদাফ মনে মনে বলল, এটা তো কেবল শুরু, তোর অফিসের প্রতিবেদন কথা মতো আমি যদি ঘুরিয়েও নেই, তোর অন্যান্য সব বিজনেসের নথিপত্র আমার কাছে চলে এসেছে। শুধু সময়ের অপেক্ষা। কারণ আমি জানি তুই থেমে থাকবি না, অন্য কোনভাবে অবশ্যই কিছু করার চেষ্টা করবি। তাই তোকে প্রত্যেক পদে পদে আটকানোর জন্য সমস্ত ব্যবস্থাই আমার করা আছে। তারপর আবার সাদাফ বলে উঠল, 5টায় তো বায়ারদের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হবে, সেখানে কারণ দর্শাতে হবে। আশা করি 4টার মধ্যে তুই আমার অফিসে চলে আসবি, ফোন রাখছি। হুমায়ুন রহমান যেন দীর্ঘশ্বাস ফেলে এতক্ষণে একটু স্থির হলেন। এতক্ষণ মনে হয় দম বন্ধ করেছিলেন ফজলুর রহমান আর হুমায়ুন রহমান। সাথে সাথে ফজলুর রহমান বলে উঠলেন, আমার ছেলে জিনিয়াস একটা। এত কিছু কিভাবে প্ল্যান করলি? আমি তো ভেবেছি যা করার অফিসিয়ালি করবি, তুই তো সবকিছু অফিসিয়াল হ্যান্ডেল করলি। প্রবলেমটা কখনো অফিসিয়াল ছিল না আব্বু। সবসময় প্রবলেমটা আনঅফিসিয়াল ছিল। ও ব্যক্তিগত সমস্যা আমাদের ব্যবসার মধ্যে নিয়ে এসেছিল, তাই ওকে প্রতিহত করার জন্য আমার ব্যক্তিগতভাবেই হ্যান্ডেল করতে হয়েছে। তবে ওকে আমি ছেড়ে দিব না বাবা। ও আমাদের যেভাবে ক্ষতি করার চেষ্টা করেছে সামনেও করবে, তাই ওর প্রত্যেকটা মুভমেন্টের উপর আমার নজর রাখা আছে, তোমরা চিন্তা করো না। কথা মতো ঠিক 4টায় সাজিদ অফিসে চলে আসলো। চোরের দৃষ্টি কারো দিকে তাকাতে পারছে না। এতদিন প্রোডাকশনের হেড ছিল, কত হম্বিতম্বি কত কি ছিল। সবাই কত সম্মান করত, এখন চুপচাপ বসে আছে চোরের মতো। ভার্চুয়াল মিটিং এর জন্য 5টা বাজলে মিটিং হবে, সেখানেও সমস্ত দোষ ভুল স্বীকার করে নিতে হবে। বলতে হবে যে অফিসের কোন গাফলিতি বা প্রোডাকশনে কোন গাফিলতি না, ওর চক্রান্তের কারণে এরকম হয়েছে। সবটা স্বীকার করে নিতে হবে, এতে ওর জেল হবে না, তবে ওকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। কোথাও কোনোদিন জব করতে পারবে না এবং ওকে একটি বড় ধরনের অঙ্ক জরিমানা ধরা হবে শিপমেন্ট ক্যান্সেল হওয়ার কারণে। বেলা 5টা বাজে ভার্চুয়াল মিটিং শুরু হয়ে গেল বায়ারদের সাথে। বায়ারদের সাথে প্রায় আধা ঘন্টা শ্বাসরুদ্ধকর মিটিং চলল। সেখানে সাজেদ সবকিছু স্বীকার করে নিল, ভিডিও ফুটেজও কিভাবে কি করেছে। ব্যক্তিগত শত্রুতা থেকে সব করেছে বলল। এই অফিসের স্টাফদের বা প্রোডাকশনের কোন সমস্যা নেই, সবকিছু তাদের বোঝাতে সক্ষম হলো। তারা 15 দিন সময় দিল শিপমেন্ট ঠিক করার জন্য। 15 দিনের মধ্যে যদি ঠিক করে দিতে না পারে সেক্ষেত্রে ডিল ক্যান্সেল করা হবে না। সবাই খুশি হলো, অ্যাটলিস্ট 15 দিন সময় পেয়েছে। 15 দিনের শ্রমিক বাড়িয়ে দিলেই শিপমেন্ট আবার রেডি হয়ে যাবে। সাজিদ যাওয়ার সময় সাদাফের দিকে তাকিয়ে বলল, এই ঝড় এখানে থামবে না। এই যুদ্ধ এখানে শেষ হবার নয়। তোর আর আমার যুদ্ধ ময়দান অন্য, তুই ভালো করে জানিস। আমি তোর সাথে সেখানেই লড়ব। বলেই চুপচাপ অফিস থেকে বের হয়ে গেল সাজিদ। সাদাফ চোখ বন্ধ করে শুধু মনে মনে বলল, তোর আমার যুদ্ধক্ষেত্র কখনোই এক নয়, কারণ যেই রানীর জন্য তুই যুদ্ধ করবি সেই রানী শুধুমাত্র আমার। অফিসের ঝামেলা মিট করার পর এখনো বড় একটা ঝামেলা রয়ে গেছে। 15 দিন সময়। 15 দিনের মধ্যে এই শিপমেন্ট আবার নতুন করে করতে হবে। সাদাফ ফারদিনকে ডেকে বলল, জরুরি প্রোডাকশনের মিটিং ডাকো। HR থেকেও ম্যানেজার ডাকো। আমাদের প্রচুর সংখ্যক লোক নিয়োগ দিতে হবে এবং কর্মীরা যারা কর্মরত আছে তাদেরকে ওভারনাইট ডিউটি করতে হবে। প্রয়োজনে তাদের বেতনের থেকে ডবল দেওয়া হবে পার আওয়ার বেতন। 15 দিনে এই শিপমেন্ট সম্পূর্ণ করতেই হবে। হুমায়ুন রহমান বললেন, হ্যাঁ ঠিক বলেছ, কিছু টাকা বেশি খরচ হলে হোক, কিন্তু মান সম্মান নষ্ট করা যাবে না।
ব্যবসায় একবার মানসম্মান শেষ হয়ে গেলে ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগে। সুনাম যা আমাদের কামাই করতে 30 থেকে 35 বছর লেগে গিয়েছে তা যদি একদিনে শেষ হয়ে যায় তাহলে ঘুরে দাঁড়াতে আমাদের অনেক কষ্ট পেতে হবে। আমি চাই না কিছু টাকার জন্য আমাদের সুনাম নষ্ট হয়ে যাক। সাদাফ বলল, হয়ে যাবে সব, এখন শুধু এইচআর এবং প্রোডাকশন টিমের মিটিংটা শেষ হয়ে গেলে পুরোপুরি উদ্যমে কাজ শুরু করে দিতে হবে। মাত্র 15 দিন দেখতে দেখতে এমনি চলে যাবে। ফজলুর রহমান সাদাফের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা সাজিদকে কিভাবে কি করলি? পুরো ঘটনা তো আমাদের খুলে বলিসনি। সাদাফ মুচকি হাসল, বলল, ওসব তোমাদের শুনতে হবে না। শুধু এটা জেনে রাখো ওদের অনেকগুলো বিজনেস এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, জাস্ট একটাতে হাত দিয়েছি, বাকিগুলো তো ও দিব। এভিডেন্স আমার কাছে প্রায় অনেকগুলোই চলে এসেছে, বাকিগুলো চলে আসবে। যদি ও না থামে ওকে আমি থামাবে। হুমায়ুন রহমান বললেন, আমাদের তো সমস্যা শেষ হয়ে গেছে, এরপর আর ওর সাথে বাড়াবাড়ির করে লাভ কি? সাদাফ বলল, তোমরা বুঝবে না, ওর সাথে আমার সমস্যা সবসময় পার্সোনাল ছিল, প্রফেশনাল না। যেহেতু সাজিদের চেহারা পরিবর্তন হয়েছে তাই হুমায়ুন রহমান চিনতে পারেনি। না হলে উনি বুঝে যেতেন আসলে সমস্যাটা কোন ধরনের সমস্যা। কিন্তু সাদাফ পুরোটাই গোপন করে গেল, এই মুহূর্তে চায় না এই বয়সে বাবাকে বা ছোট বাবাকে কোন টেনশন দিতে। তাই সাদাফ নিজেই সব হ্যান্ডেল করবে মনে মনে ঠিক করে ফেলল। ঘণ্টা খানেক মিটিং চলল। মিটিং এর সর্বশেষ সিদ্ধান্ত হলো প্রায় 500 জন করে নতুন অপারেটর নিয়োগ দিতে হবে, 500 জন হেল্পার, এবং যারা এক্সিস্টিং আছে তাদের মিনিমাম 3 ঘন্টা করে ওভার ডিউটি করতে হবে, তার জন্য বর্তমান যে বেতন পাচ্ছে তার 1.5 গুণ বেশি পার আওয়ার বেতন ধরা হবে। মিটিং শেষ করতে করতে বেজে গেল প্রায় 5টা। হুমায়ুন রহমান ফজলুর রহমান বাসায় চলে যাবেন। সাদাফের দিকে তাকিয়ে বলল, চল বাসায় চল, গিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাস। সাদাফ বলল, না, এই মুহূর্তে যাওয়া সম্ভব না। আমার একটু বন্ধুদের সাথে গেট টুগেদার আছে, ওইখানে যেতে হবে। বলেই সাদাফ অফিস থেকে বের হয়ে গেল। ফজলুর রহমান তাকিয়ে রইলেন। ফজলুর রহমান হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বললেন, ভাইজান আপনি কি আমার উপরে রাগ করে আছেন? সাদাফ বাড়িতে আসতে পারছে না আমার জন্য তাই? ফজলুর রহমান হাসলেন, হেসে বললেন, না সত্যি রাগ করে নেই। রাগ কেন করব? ছেলের সাথে তো আর আমাদের দূরত্ব নেই। হ্যাঁ, অন্য বাড়িতে থাকছে, ওর রাগ কমলে ও চলে আসবে, চল বাসায়। বলেই হঠাৎ হুমায়ুন রহমানের মনে পড়ল ফজলুর রহমানের সাথে কিছু কথা বলতে চেয়েছিল। তাই সাদাফের ক্যাবিন ত্যাগ না করে বলল, ফজলুর দাঁড়া 1 মিনিট, তোর সাথে আমার অন্য বিষয়ে একটি কথা আছে। ফজলুর রহমানের বুকটা ধক করে উঠল। কেন যেন মনে হচ্ছে ফজলুর রহমানের হুমায়ুন রহমান হয়তো সেই বিষয় নিয়েই কথা বলবে। তাই বলল, খুব জরুরি কথা ভাইজান? হুমায়ুন রহমান বলল, হ্যাঁ জরুরি কথা। 1 মিনিট দাঁড়া। বলে দরজা চাপিয়ে ফজলুর রহমানের দিকে মুখোমুখি হয়ে দাঁড়ালেন। তারপর বললেন, তুই আমার কাছে কি লুকোচ্ছিস নূরের ব্যাপারে? সব খোলাসা করে বল। একটা কথা ও গোপন করবি না, সত্যি করে বল। ফজলুর রহমান একদম ভরকালের না, চমকালের না। উনি তো জানতেন হুমায়ুন রহমান এই বিষয়ে জিজ্ঞেস করবেন। দীর্ঘ একটি শ্বাস ফেলে ফজলুর রহমান চেয়ারে বসে পড়লেন। হুমায়ুন রহমান ও মুখোমুখি চেয়ারে বসে বলল, একটি কথা ও গোপন করিস না ফজলুর। সত্যি করে বল, নূরের কি কিছু হয়েছে? তুই কি লুকাচ্ছিস? হসপিটাল থেকে দেখছি তোর বিষণ্ণ চেহারা। ফজলুর রহমান চোখ তুলে তাকালেন হুমায়ুন রহমানের দিকে। চোখ দুটো যেন অশ্রুতে টলমল করছে। হুমায়ুন রহমান অবাক হয়ে গেলেন। বললেন, এই ফজলুর কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? আমি কিন্তু ভয় পাচ্ছি, আমাকে সব খুলে বল। আমার মেয়েটা ভাইজান, আমার মেয়েটার কপাল যে তারা চিহ্ন রে গেল। 4টা বছর ধরে এই তারা চিহ্ন গুণ আমি তারা চিহ্ন লছি। আমার ভিতরে জমা করে রেখেছি, আমি যে কাউকে বলতেও পারছি না, সহ্য করতে পারছি না। হুমায়ুন রহমান বললেন, হেয়ালি করিস না, কি হয়েছে আমাকে খুলে বল। ফজলুর রহমান 4 বছর আগের ঘটনা খুলে বললেন। এমনকি 3 দিন আগে হসপিটালের ডক্টর কি বলেছে সেগুলো খুলে বললেন। হুমায়ুন রহমান যেন পাথর হয়ে গেলেন। ফজলুর রহমান হুমায়ুন রহমানের হাত ধরে বললেন, এই বিয়ে নিয়ে আমার কখনো কোন দ্বিমত ছিল না ভাইজান। শুধু চেয়েছিলাম যে আমার মেয়েটা মা হতে পারবে না, এটা শুনে যদি সাদাফ গ্রহণ করে তাহলে ঠিক আছে। কিন্তু সাদাফ কোনোদিন নূরকে অস্বীকার করলে ওদের দুজনের জীবনটা কেমন হবে এটা ভেবে আমার কলিজা কেঁপে উঠত ভাইজান। বিভিন্ন বাহানায় আমি চেয়েছি নূরের কাছ থেকে সাদাফকে দূরে রাখতে, এমনকি সাদাফকে নিজের যোগ্যতা প্রমাণ করার কথা বলে বাড়ির বাইরে বের করেছি যাতে সাদাফের সাথে নূরের দেখা কম হয়। কিন্তু ভাগ্যের কি পরিহাস ভাইজান, ওদের বিয়ে হয়ে গেছে, আমি আটকাতে পারলাম না।
আমার রুহুটা কেঁপে ওঠে ভাইজান, একবার খালি চিন্তা করি, নূর যদি জানতে পারে ও হয়তো কখনো মা হতে পারবে না, ও কি করবে? আর সাদাফ কি মেনে নিবে? সাদাফ কখনো বাবা হতে পারবে না। যদি মেনে নেয়ও, যদি ওর ভিতরে কোথাও কোনো আশা থাকে বাবা হওয়ার, নূরের সাথেও সংসারটা কেমন হবে? এগুলো ভাবতে আমার কলিজা কেঁপে উঠে ভাইজান। এগুলো শুনতাই হুমায়ুন রহমানের চোখ দিয়ে আপনি গড়গড়িয়ে জল ঝরে পড়ল। নূরের কষ্টের কারণে পড়ল, এমনকি সাদাফের কথা ভেবেও পড়ল। এমনটা নয় যে সাদাফ নূরকে গ্রহণ করবে না, বা করা উচিত না। দুজনই করবে, কিন্তু দুজনের একটা সন্তান হবে না ভেবেই কলিজাটা কেঁপে উঠল হুমায়ুন রহমানের। বারবার শুধু চিন্তা করছে সাদাফ ম্যাচিউর নিজেকে বুঝিয়ে নিবে, কিন্তু নূর যে অনেক পাক তারা চিহ্ন লামি করবে, নূরকে কিভাবে বুঝাবো? প্রায় 5 মিনিট দুই ভাই চুপচাপ নীরবতা পালন করল। হুমায়ুন রহমান বললেন, ভুলেও এটা চিন্তা করবি না যে সাদাফ আর নূরকে তুই আলাদা করবি এই কারণে। হ্যাঁ, আমিও চিন্তা করছি নূর যখন জানতে পারবে নূর কি রিয়াকশন দিবে। সাদাফ নূরকে বুঝানোর সর্বোচ্চ চেষ্টা করবে। সাদাফের মনে যদি কোথাও কোন কষ্ট থেকেও থাকে, ও নূরের মুখের দিকে তাকিয়ে সব ভুলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে নূরকে মানানো কঠিন হয়ে যাবে। আমার পাতারা চিহ্ন গল মেয়েটা যে বুঝবে না। পাতারা চিহ্ন গল মেয়েটাকে তো কিছু দিয়ে বোঝাতে পারবো না। বিকেলে বাসায় ফিরে এলেন ফজলুর রহমান এবং হুমায়ুন রহমান। এসে দেখলেন ড্রয়িং রুমে বসে রিমা নূর টিভি দেখছে এবং খাবার টেবিলে বসে রাতের জন্য কিছু সবজি কাটারা চিহ্ন টছিলেন নওরিন আফরোজ এবং শামিহা বেগম। হুমায়ুন রহমান এবং ফজলুর রহমানকে আসতে দেখি রিমা সাথে সাথে উঠল পানি আনার জন্য। নূর একটু অসুস্থ, তাই দৌড়াদৌড়ি করে ওঠা ওর নিষেধ। তাই বসে রইল। হুমায়ুন রহমান ফজলুর রহমান নূরের দিকে তাকিয়ে বললেন, এখন আমার মা কেমন আছে? শরীর কেমন লাগছে? নূর মুচকি হেসে জানালো, এখন একটু ভালো লাগছে। সমস্যা নেই। তারপর আস্তে ধীরে উঠে হুমায়ুন রহমান দিকে তাকিয়ে বলল, বড় বাবা তোমার জন্য চা করে নিয়ে আসি? হুমায়ুন রহমান নূরের দিকে এক পলক তাকালেন। এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থেকে দেখলেন। শুধু নামি নূর না দেখতেও যে নূরের মতো মেয়েটি, কিন্তু জীবনে এমন অন্ধকার নেমে আসবে কে জানত? হুমায়ুন রহমানের মনটা যেন ভিতরে ভিতরে কেঁদে উঠলেন। মোড়ের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে মা, নিয়ে আসো। নূর বলল, সাথে আর কি নিয়ে আসবো? হুমায়ুন রহমান মুচকি হেসে নূরের মাথায় হাত রেখে বলল, যা আমার মা আনতে চায়, যা আমার মা পছন্দ করে তাই। ফজলুর রহমানের চোখ দুটো যেন ভরে আসছিল। সাথে সাথে বলল, শুধু বড় বাবাকে জিজ্ঞেস করলেই হবে? আমিও যে বাবা আছি, বাবাকে তো ভুলে গিয়েছে আমার মা। অভিমানের স্বরে বলল ফজলুর রহমান। নূর বলল, মোটেও না, আমি জানি বড় বাবা যা খাবে তুমি তাই খাবে। নূর হাসতে হাসতে ধীরে ধীরে কদম ফেলে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। শামিহা বেগম এবং নওরিন আফরোজে উঠে রান্নাঘরে গেল নাস্তা তৈরি করার জন্য। মেয়ে দুইটা কি একা পারবে নাকি, তাই নওরিন আফরোজ উঠে গেল। শামিহা বেগম বলল, তাহলে তুমি নাস্তা তৈরি করো, আমি সবজিগুলো কেটে নেই। সবকিছু রেডি করে রেখেছিলেন নওরিন আফরোজ। এখন মেরিনেট করা সবজি পাকোড়া ভাজার জন্যই কড়াইতে তেল দিলেন। নূর সাথে সাথে বলল, বড় আম্মু আমি ভাজি। নওরিন আফরোজ বলল, তুই পারবি? রিমা বলল, পারবো আম্মু, তোমরা যাও, আমরা দুজন ভেজে নিয়ে আসছি, আজকে নাস্তার দায়িত্ব আমাদের। নওরিন আফরোজ সবকিছু দেখিয়ে বুঝিয়ে আবার খাবার টেবিলে চলে গেলেন সবজি কাটারা চিহ্নটার জন্য। এদিকে রিমা ও নূর ধীরে ধীরে পাকোড়া ভাজতে লাগলো আর চা বসিয়ে ফেলল। রিমা নূরের দিকে তাকিয়ে হঠাৎ করে মুচকি হেসে বলল, আমার ভাবির কি খবর? নূর সাথে সাথে লজ্জায় বলল, ছি ভাবি করে বললি কেন? রিমা বলল, ও মা, ভাবি বলবো না তো কি বলবো? তুই তো আমার বড় ভাইয়ের বউই। নূর বলল, ইস বললেই হলো। আমি তোমার ছোট বোন, আমাকে নূর বলে ডাকবে। কোন ভাবিটাবি না। রিমা বলল, বুঝে দেখার কিন্তু নেই কেউ যে তোকে ভাবি বলে ডাকতে পারবে। একমাত্র আমি আছি যে তোকে ভাবি বলে ডাকতে পারবো। না হলে সারা জীবন ভাবি ডাকের থেকে বঞ্চিত হবি। রিমা একটু কাছে এসে বলল, আচ্ছা বিবাহিত জীবন কেমন লাগছে রে? অবাক হয়ে জানতে চাইল নূর কেমন লাগবে। রিমা বলল, না একটু আলাদা আলাদা লাগছে নাকি? নূর সাথে সাথে লজ্জা পেয়ে গেল। তারপর বলল, জানি না, যাও। খবরদার আমাকে এসব কিছু জিজ্ঞেস করবে না। সাথে সাথে চুলা বন্ধ করে দিল নূর। পাকোড়া ভাজা হয়ে গেছে। একটি প্লেটে পাকোড়াগুলো তুলে নিয়ে বলল, চা নিয়ে এসো, আমি এগুলো নিয়ে যাচ্ছি। আরে এটা তো বলে যা, আমার ভাই স্বামী হিসেবে কেমন? কিছুই তো বলছিস না, জানতে চাইল রিমা। নূর বলল, আমার বয়েই গেছে বলতে। তোমার ভাইকে গিয়ে জিজ্ঞেস কর। নওরিন আফরোজ এবং শামিহা বেগম সাথে সাথে টেবিল থেকে উঠে গিয়ে ড্রয়িং রুমে হুমায়ুন রহমান এবং ফজলুর রহমানের সাথে বসলেন চা নাস্তা করার জন্য।
নওরিন আফরোজ বসে জিজ্ঞেস করলেন, অফিসের ঝামেলা সব মিটল? কি হয়েছিল কিছু তো বললেন না আমাদের। হুমায়ুন রহমান কিছু বলার আগে ফজলুর রহমান বলে উঠল, মিটবে না মানে আমার ছেলে আছে না, ছেলে সব কিছু মিটিয়ে দিয়েছে। জিনিয়াস একটা ছেলে আমার। সামিহা বেগম তাকালেন ফজলুর রহমানের দিকে। মনে মনে বললেন, ছেলেকে জিনিয়াস জিনিয়াস বলে এত মুখে ফেনা তুলে ফেলছে অথচ নিজের মেয়েকে বিয়ে করেছে জামাই হিসেবে মানছে না এখনো। সাদাফের এত তারিফ করছে এই বা কম কি? নিশ্চয়ই উনার মন গলে গিয়েছে, না হলে তো এত তারিফ করত না। ছেলে বলুক আর জামাই বলুক সাদাফ তো একজনই। তাই সমস্যা নেই, একজনের তারিফ করলেই হলো। এমন সময় হন্তদন্ত হয়ে উপর থেকে নিচে নেমে এলো সাইমন নাস্তা খাওয়ার জন্য। ভাজা পোড়া গন্ধ ওর নাকে উপরে পর্যন্ত চলে গিয়েছে। তাই বলল, কি ব্যাপার, আমাকে কেউ ডাকলো না কেন? আমার কি পেটের ভিতর ক্ষুধা লাগে না নাকি? নওরিন আফরোজ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সাইমনের দিকে। সাইমন ছেলেটা ভালো, অত্যাধিক ভালো। বরং মেয়েটাই পাজি। কিন্তু কি করে দুজনের সম্পর্ক হয়ে গেল? এমনি সাদাফ নূরের সম্পর্কের জন্য এত ঝামেলা, তার উপরে যদি শুনে ছোট দুইটা প্রেম করে বসে আছে, তাহলে কিভাবে কি করে বুঝাবে? এভাবে কথায় কথায় বিকেলটা পার হয়ে গেল। নাস্তা খাওয়া শেষে নূর উপরে চলে গেল রেস্ট করার জন্য। আজকে অনেকক্ষণ আগে নিচে এসেছিল, এখন একটু বিছানায় গিয়ে শুতেই মোবাইলের দিকে তাকিয়ে দেখল ফোন এসেছিল সাদাফের। একবার রিং হয়ে কেটে গিয়েছে, আবারও সাথে সাথে ফোন আসলো। রিং হওয়ার সাথে সাথে ফোন রিসিভ করল নূর। ফোন রিসিভ করার সাথে সাথে সাদাফ বলে উঠল, কোথায় ছিলি, ফোন সাথে নিয়ে যাসনি কেন? আমি ফোন দিলাম কে দেখে? নূর বলল, নিচে সবার সাথে ছিলাম, নাস্তা করছিলাম, বড় বাবা আর বাবাও ছিল। সাদাফ বলল, ও আচ্ছা, তোর জন্য একটা খুশির সংবাদ আছে। নূর জানতে চাইল কি? সাদাফ বলল, আগামীকাল তোর বাবারা দুজনেই ঢাকার বাইরে যাবে। নূর সাথে সাথে জিজ্ঞেস করল, আপনিও সাথে যাবেন? সাদাফ বলল, না আমি যাব না, তোর বাবাদেরকে পাঠাবো, আগামীকাল যাবে। নূর বলল, তাহলে এটা আমার জন্য খুশির সংবাদ কি করে হলো? উদ্ধৃতি চিহ্ন। সাদা বলল, আগামীকাল তোকে নাকে ফুল কিনে দিতে বাহিরে নিয়ে যাব। নূর খুশি হয়ে গেল। বলল, সত্যি? সাদাফ বলল, হ্যাঁ সত্যি, আগামীকালকে তোকে শপিংয়ে নিয়ে যাব। নাকে ফুল কিনে দিব, নিজে পছন্দ করে কিনবি, আর আগামীকাল তুই আমার বাসায় আসবি। আমার বাসায় থাকবি। শেষের কথাটি শুনে নুরু লজ্জা পেয়ে গেল। আগামীকাল সাদাফ ভাইয়ের বাসায় গিয়ে থাকবে শুনে নূর বলল, বাবা রাজি হবে না। সাদা বলল, তোর বাবাদের রাজি করানোর জন্য কি তোর বাবাকে ঢাকার বাইরে পাঠাচ্ছি নাকি? কাউকে রাজি করাতে হবে না। আগামীকাল তোকে শপিংয়ে নিয়ে যাব, সেখান থেকে তুই আমার বাড়িতে এসে থাকবি। তোর বাবারা ছাড়া বাকি সবাই জানবে। আমি সবার সাথে কথা বলে নেব। তোর কারো সাথে কথা বলতে হবে না। আর শোন, আগামীকাল শুধু নাকে ফুল না, আরো অনেক কিছু কিনব। নূর জিজ্ঞেস করল, আর কি কিনে দিবেন? সাদাফ সাথে সাথে বলল, এই ধর একটা রয়্যাল অফ হোয়াইট কালারের শাড়ি, কয়েকটা কাঠগোলাপের ফুল, কয়েকটা বেলি ফুলের মালা। নূর যেন বুঝতে পারল সাদাফ ভাই কি বলতে চায়। লজ্জায় সাথে সাথে চুপ হয়ে গেল নূর। সাদাফ মুচকি মুচকি হাসছে। বলল, ঠিক আছে, তাহলে কালকে রেডি থাকিস কেমন? চলবে আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।